প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে ক্লাস, আজকের নির্ধারিত ক্লাস, আমাদের সিরাজউদ্দৌলা নাটকটি নিয়ে আমরা কথা বলেছিলাম। এর আগের অংশ তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছো। আর এখন যে অংশটি আমরা আলোচনা করবো, দেখো তোমরা জানো শুরুতেই এই নাটকটির চরিত্র বিশ্লেষণ সহ এবং দৃশ্য প্রেক্ষাপটগুলো আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সিরাজউদ্দৌলা এটি একটি ঐতিহাসিক নাটক এবং এটি কিন্তু একই সাথে ট্র্যাজেডি। এবং এই নাটকের প্রেক্ষাপট কিন্তু পলাশির যুদ্ধ, অর্থাৎ 1757 সালের 23শে জুন যে পলাশির যুদ্ধ নিয়ে। এই নাটকের নায়ক সিরাজউদ্দৌলা। আমরা দেখবো যে নাট্যকার অসামান্য দক্ষতায় ট্র্যাজেডির নায়কের মতোই, অর্থাৎ ট্র্যাজেডির হিরোর মতোই কিন্তু আমাদের এখানে সিরাজউদ্দৌলার যে অসাধারণ ব্যক্তিত্ব এবং যে তার প্রজ্ঞা, এবং আমরা দেখবো নাটকের শেষ অংশে সে নিশ্চিত পরাজয় জেনেও কিন্তু তার ব্যক্তিত্বের কাছে সে কখনো পরাজয় স্বীকার করেনি। অর্থাৎ ট্র্যাজেডির হিরোর মতোই কিন্তু তার আসলে শেষ পরিণতি, এবং এই পরিণতিটি কিন্তু অবশ্যই ভয়াবহ এবং নির্মম পরিণতি, যার প্রভাব কিন্তু আমরা পরবর্তী সময় দেখতে পেয়েছি। যাই হোক, যেটি বলছিলাম, যদি কখনো তোমাদের সুযোগ থাকে অবশ্যই তোমরা সিরাজউদ্দৌলা নাটক রয়েছে, সিরাজউদ্দৌলা নিয়ে একটি সিনেমা রয়েছে, এই সিনেমাটি এবং নাটকটি তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের আরও বেশি সহজ হয়ে যাবে। আশা করছি তোমরা সকলেই দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনই আসো আমরা আমাদের এই যে আলোচনাটুকু আমরা এখন করতে চাই সেটি একটু খেয়াল করে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সবাই যে সিরাজউদ্দৌলা নাটকটির মোট কয়টি অঙ্ক? 4টি অঙ্ক। কয়টি অঙ্ক? 4টি অঙ্ক। আর এর দৃশ্য রয়েছে মোট 12টি দৃশ্য। 4টি অঙ্কে 12টি দৃশ্য, এবং এই 12টি দৃশ্যে তোমরা জানো 8টি দৃশ্যেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং উপস্থিত ছিলেন। এবং এই দৃশ্যায়নগুলো, অর্থাৎ এই দৃশ্যপটগুলো কোথায় এবং কোন কোন দৃশ্যে কোন কোন চরিত্রগুলো উপস্থিত হয়েছিল এবং সে দৃশ্যের যে তারিখগুলো, সে তারিখগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। এবং তোমাদের সুবিধার্থে আমাদের স্লাইডে দেখো কিভাবে দেওয়া আছে। প্রথমে নাটকের অঙ্ক এবং দৃশ্য, তারপর দেওয়া আছে তারিখ, তারপর দেওয়া আছে স্থান, এবং এই এই স্থানে কোন কোন চরিত্রের সমন্বয়ে এই অংশটি অভিনীত হয়েছে বা এই অংশটিতে কোন কোন চরিত্রগুলো রয়েছে তোমরা একটু পাঠ্যপুস্তক থেকে দেখে নিবে, এবং আমাদের লিখিত অংশ এর বিস্তারিত আলোচনা থাকবে। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম অঙ্কের প্রথম দৃশ্য 1756 সাল 19শে জুন। এটি ছিল তোমরা জানো ফোর্ট উইলিয়াম দুর্গ, অর্থাৎ ইংরেজদের যে ফোর্ট উইলিয়াম দুর্গ, এই ফোর্ট উইলিয়াম দুর্গ, অর্থাৎ এই তোমরা নাটকের প্রথম দৃশ্যই দেখবে যে ফোর্ট উইলিয়াম দুর্গে নবাবের আক্রমণ, এবং পরবর্তী সময় ফোর্ট উইলিয়ামের দুর্গের পতন হয়েছিল এবং ইংরেজরা আশ্রয় নিয়েছিল কোথায়? এই কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম যে জাহাজ, সেই জাহাজে তারা অবস্থান গ্রহণ করলো। সেটি দেখো নাটকের দ্বিতীয় দৃশ্য, অর্থাৎ প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। সেটি কত? 1956 সাল 3রা জুলাই। এই সময়টি কিন্তু যুদ্ধের মাঝ সময়টি, অর্থাৎ ফোর্ট উইলিয়াম দুর্গের যে আক্রমণ তার থেকে শুরু করে এই সময়টি একটু খেয়াল করতে। এরপরে তোমরা জানো যে ঘসেটি বেগমের বাড়িতে যে জাঁকজমকপূর্ণ আসর বসছিল, সেটি দেখো। এটি তারিখ হচ্ছে 1756 সাল 10ই অক্টোবর, অর্থাৎ নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য। অর্থাৎ এই যে আসর, এই আসরে তোমরা জানো নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছক তারা এঁকেছিলেন সেটির। তাহলে আমরা দেখব যে প্রথম অঙ্ক, অর্থাৎ প্রথম অঙ্কে কয়টি দৃশ্য রয়েছে? প্রথম অঙ্কে 3টি দৃশ্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা নাটকের দ্বিতীয় অঙ্কে যাব। দেখো তোমরা জানো দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য তোমাদের মনে আছে কিনা আমরা জানি না। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য আমরা দেখেছি যে নবাবের দরবার, ওই যে লবণ চাষিকে নিয়ে যে মিটিং বসছিলেন সেটি। দেখো 1756 সালের 10 মার্চ নবাবের দরবারে তার যারা অমাত্য ছিল, মন্ত্রীবর্গ ছিল, তারা উজির নাজির যারা ছিল সবাইকে নিয়ে যে আমাদের নবাবের যে পরামর্শ সভা ছিল সেটি দেখো কি বলছে, এবং তার অভিযোগ, তার অভিমানের জায়গা থেকে যে কথাগুলো সে বলছিল সে অংশটি তোমরা মনে করতে পেরেছো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী। এরপর চলে আসো, দেখো মীর জাফরের আবাস, ষড়যন্ত্র অংশ হিসেবে মীর জাফরের আবাসে আবারও তারা ষড়যন্ত্রকারীরা একত্র হয়ে তারা আসলে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। মীর জাফরের আবাস সেটি হচ্ছে 1757 সালের 19শে মে, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য। এবং দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য আমরা যেটি দেখতে পারবো 1757 সাল 9 জুন, মিরনের আবাস। মিরনের আবাসেও ষড়যন্ত্র। কেন? অনেকে ভেবেছিলেন যে মিরন তো সারাদিন ওই আমাদের, তোমরা জানো মিরনের ব্যস্ততার কারণগুলো, মিরন আসলে কি নিয়ে ব্যস্ত ছিল, কোন বিষয়গুলোর প্রতি তার আকর্ষণ ছিল, এই আকর্ষণের কারণেই কিন্তু একদম কি বলা যায়, একদম নিরাপদ জায়গা হিসেবে মিরনের আবাসটাকে আসলে বেছে নেওয়া হয়েছিল এই অংশে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য আমরা কি দেখি? দেখো
1757 সালের 10 জুন থেকে 21 জুন, যে কোনো একদিন লুৎফুন্নেসার কক্ষ, অর্থাৎ নবাব যখন পলাশির যুদ্ধে অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ এবং যুদ্ধের যাত্রা, হ্যাঁ, লুৎফুন্নেসার কক্ষ থেকে সে যখন বিদায় নিচ্ছিল, সেই অংশটি আমরা এই অংশে দেখব। এরপর দেখো তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য। 1757 সাল 22 জুন, যুদ্ধের একদিন আগের ঘটনা। পলাশিতে সিরাজের শিবির, যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছিল। দেখো এরপরে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য আমরা কি দেখি? পলাশির যুদ্ধক্ষেত্র। এরপরে দেখো তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য আমরা কি দেখি? মুর্শিদাবাদের নবাবের দরবার, অর্থাৎ নবাবের যে পরাজিত হয়ে, অর্থাৎ আমরা এখানে দেখব যে নবাব কিন্তু আগে খবর পেয়ে চলে এসেছিল। যখন সে বুঝতেই পেরেছে যে আসলে যে তার পরাজয় সুনিশ্চিত, তখন কিন্তু সে মুর্শিদাবাদে ফিরে এসে আবার সে প্রস্তুতি নিচ্ছিল, এরকম একটা মানসিক চিন্তা ভাবনা সে করছিল। ঠিক সেই সময়কার যে ঘটনা প্রেক্ষাপট, এটি 1757 সালে 25 জুন। এর পরের ঘটনা দেখো, নাটকের চতুর্থ অঙ্ক। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে আমরা কি দেখি? 1757 সালের 29 জুন, মীর জাফরের দরবার, অর্থাৎ নবাব কিন্তু পরিবর্তন হয়ে গেল। নবাব পরিবর্তন হয়ে কে নবাব হলো? মীর জাফর। তোমরা জানো যে মীর জাফরের স্বপ্ন ছিল একদিনের জন্য হলো সে নবাব হবে। মীর জাফরের দরবার। চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য আমরা দেখব জাফরগঞ্জের যে কয়েদখানা এবং আমাদের নবাবকে যে নির্মমভাবে হত্যা করা হয়, সেই দৃশ্যটি আসলে এই অংশে নাটকের শেষ অংশে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই নাটকের যে দৃশ্যগুলো, অঙ্কগুলো, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। পাশাপাশি চরিত্রগুলো অনেক বেশি দরকার। এখন আমরা চরিত্র বিশ্লেষণ নিয়ে একটু কথা বলবো। দেখো নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কিত তথ্যাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আলোচনা করছি আলীবর্দী খাঁ, অর্থাৎ আমাদের নবাবের যে নানা ছিলেন, বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন। প্রকৃত নাম ছিলেন মির্জা মোহাম্মদ আলী। অনেক সময় ভর্তি পরীক্ষায় এরকম করে প্রশ্ন আসে, বিধায় আমাদের এইভাবে আমরা স্লাইড আকারে দেখানোর চেষ্টা করেছি। সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ। সিরাজউদ্দৌলা, সিরাজ, আমাদের সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং কেন্দ্রীয় নায়ক চরিত্র আমাদের সিরাজ। পিতা জয়নুদ্দিন, মাতা আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। জন্মগ্রহণ করেন 1733 সালে। সিংহাসনে আরোহণ করেন 1756 সালে, খুব অল্প বছর বয়সে। দেখো তোমরা, মাত্র 23 বছর বয়সে উনি সিংহাসনে আরোহণ করেছিলেন। দেশ রক্ষার স্বার্থে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, অমিচাঁদকে পবিত্র কোরআন এবং তুলসী গঙ্গার জল ছুঁয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় শেষ রক্ষা করতে পারেননি, কারণ ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্রই করবে। কলকাতা অভিযান করে ইংরেজদের দুর্গ ধ্বংস করেছিলেন। কলকাতার নাম পরিবর্তন করে নাম রাখেন কি? আলীনগর, অর্থাৎ তার যে তার নানা নাম অনুসরণ করে নাম রেখেছিলেন আলীনগর, আলীবর্দী খাঁর নাম অনুসারে। আমিনা বেগম, আমিনা বেগম নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা। সিরাজউদ্দৌলার মাতা আমিনা বেগম, তার জ্যেষ্ঠ পুত্র সিরাজ এবং কনিষ্ঠ পুত্র মির্জা মাহাদি। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী। এরপর আসছি আমরা ঘসেটি বেগম, আমাদের প্রিয় খালামণি। আমাদের ঘসেটি বেগম কি করেছিলেন সেটি তোমরা জানো, এবং আমাদের এই ঘসেটি বেগম নামটাই যেন আমাদের এক ধরনের আমাদের জন্য অভিশাপ। ঘসেটি বেগম নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা ঘসেটি বেগম। সিরাজউদ্দৌলার খালা এবং শওকত জঙ্গের পালক মাতা ছিল ঘসেটি বেগম। সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। অগ্রণী ভূমিকা, খুব বড় ভূমিকা, সবার আগে যে ভূমিকাটি নিয়েছিলেন। তবে সিরাজের নজরবন্দি ছিলেন, অর্থাৎ সিরাজ পরবর্তী সময় তোমরা জানো ঘসেটি বেগমকে নজরবন্দি করে রেখেছিলেন প্রাসাদের মধ্যে। আমির অমাত্য সেনাপতিদের সমর্থন আদায়ে টাকা খরচ করেন এবং রাজা রাজবল্লভদের সহায়তা দেন, অর্থাৎ নবাবের পরাজয়ের জন্য নিজ থেকেই ষড়যন্ত্রের পাশাপাশি আর্থিক যে সহযোগিতা, সে সহযোগিতা এবং আর্থিক এটাগুলি পৃষ্ঠপোষকতাও তিনি করেছিলেন। তিনি ছিলেন উদ্বৃত্ত, ঈর্ষাপরায়ণ, চক্রান্তকারী। তার অনেকগুলো উক্তি, এর মধ্যে দেখো তুমিও কম সাপিনী নও, অর্থাৎ আমিনা বেগমকে যে এই কথাটি বলেছিলেন, তার বোনকে উদ্দেশ্য করে যে কথাটি বলেছিলেন। মীর জাফর আলী খাঁ, প্রকৃত নাম মীর জাফর আলী খাঁ।
তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি এবং এই মীর জাফর কিন্তু নবাব আলীবর্দী খাঁ অর্থাৎ সিরাজের যে নানা, সে সিরাজের নানারও কিন্তু প্রধান সেনাপতি ছিলেন, আর্মি চিফ ছিলেন। পারস্য থেকে হিন্দুস্তান এসেছিলেন, একদিনের জন্য হলেও মসনদে বসবার স্বপ্ন তিনি দেখেছেন। তোমরা জানো মীর জাফর একদিনের জন্য হলেও এই বাংলার মসনদে বসবার তার স্বপ্ন ছিল। তিনি ছিলেন বিশ্বাসঘাতক। মীর জাফরের যেন সমার্থক শব্দ বিশ্বাসঘাতক। মিরন এই বিশ্বাসঘাতক মীর জাফরের ছেলে মিরন, এবং এই মিরনের আদেশে তোমরা জানো সিরাজউদ্দৌলা এবং তার ভাই মির্জা মাহাদিকে হত্যা করা হয়েছিল। মিরন। এরপর আমরা আসব রায় দুর্লভ, বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের ছেলে রায় দুর্লভ। তিনি ছিলেন উড়িষ্যার পেশকার, পরে দেওয়ানি প্রাপ্ত হন। সিরাজের সাথে বিরোধ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে কি করেছিলেন? মৃত্যুদণ্ড দিয়েছিলেন একটা সময় রায় দুর্লভকে। রাজবল্লভ, তোমরা দেখেছো রাজা রাজবল্লভ, সিরাজ বিরোধী চক্রান্তের অন্যতম হোতা রাজবল্লভ। ঢাকা বিক্রমপুরের রাজবল্লভ দেখো ঢাকা জাহাজি ফৌজ বিভাগের কেরানি ছিলেন এবং পরবর্তী সময় গভর্নরের পেশকার ছিলেন। ঘসিটি বেগমের স্বামী কি নাম? নওয়াজিশ মোহাম্মদ যখন ঢাকার গভর্নর তখন রাজবল্লভ রাজা উপাধি লাভ করেন, রাজা রাজবল্লভ। হোসেন কুলি খাঁর মৃত্যুর পর তিনি ঢাকার দেওয়ান হন এবং ঢাকার শাসনকার্য পরিচালনা করেন। এটি একটু দেখে নেবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর চলে এসে আমরা জগৎ শেঠ, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম একজন বিশ্বাসঘাতক জগৎ শেঠ। তোমরা একটু খেয়াল করবা যে নবাবের পক্ষে কারা কারা ছিলেন এবং নবাবের বিপক্ষে কারা কারা ছিলেন। আমি প্রসঙ্গত বলছি সে কথাগুলো। জগৎ শেঠ দেখো, মহতাব চাঁদের উপাধি হচ্ছে জগৎ শেঠ। 1744 সালে মহতাব চাঁদ দেখো উপাধি লাভ করেন এবং ও কি উপাধি লাভ করেন? জগৎ শেঠ উপাধি লাভ করেন। তিনি ছিলেন মানিক চাঁদের ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে। উমিচাঁদ দেখো এই নাটকের একটি দ্বৈত আচরণকারী খল চরিত্র। কেমন চরিত্র? খল চরিত্র। নিজেকে খাদেম এবং দৌলতের পূজারী বলে পরিচয় দেন। জন্মগতভাবে ছিলেন কি লাহোরের অধিবাসী এবং শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। তিনি নবাবের কথা ইংরেজদের কাছে বলতেন আর ইংরেজদের কথা বলতেন কার কাছে? নবাবের কাছে। দ্বৈত চরিত্রের অধিকারী ছিলেন। রায় দুর্লভ তাকে কি বলেছিলেন? মূর্খ, জাহেল মূর্খ। আচ্ছা দেখো কি বলেছিলেন? আচ্ছা এ যুগের বিশ্বাসঘাতক। আর মীর জাফর বলেছিলেন কে? মীর জাফর বলেছিলেন কালকে উঠে। একটু খেয়াল করে দেখো। ওকে, তাহলে রায় দুর্লভ তাকে বলেছেন জাহেল মূর্খ। আচ্ছা, ডেক বলেছেন কি এ যুগের বিশ্বাসঘাতক এবং মীর জাফর বলেছেন কি কালকে উঠে। একটু খেয়াল করবা তিনটি বিষয়। এরপর আমরা আসছি মোহাম্মদী বেগ। দেখো মানুষ কতটা স্বার্থপর হতে পারে একটু দেখো, এবং কতটা বেঈমান হতে পারে এই মোহাম্মদী বেগ চরিত্রটি তোমরা জানো। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী মোহাম্মদী বেগ 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায় সে নবাবকে খুন করে। মাত্র 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায় সে নবাবকে খুন করেছিল। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলেন, কিন্তু সে নবাবকে লাঠির আঘাতে ফেলে দিয়ে ছুরির আঘাতে হত্যা করল। বিভৎস। নবাবের পিতা তাকে নিজ সন্তানের মতো, দেখো আগে যেটি বলছিলাম, নবাবের পিতা তাকে নিজ সন্তানের মতো লালন করেছিলেন মোহাম্মদী বেগকে, অথচ 10,000 টাকার বিনিময়ে মিরনের প্ররোচনায় সে নবাবকে হত্যা করেন। দেখো কি বলছে। এবং নবাবের মাতা তাকে অনেক হইচই ধুমধাম করে তার বিয়ে দিয়েছিল, তার শাদী দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী বলতে একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, মোহাম্মদী বেগ চরিত্রটি তোমরা অবশ্যই ভালো করে দেখবে। এরপর এসো রাইসুল জুহালা। রাইসুল জুহালা তোমরা জানো দেশপ্রেমিক গুপ্তচর। রাজারাম সিংয়ের ছোট ভাই নারায়ণ সিং বেসিক্যালি কোথাও লেখা আছে নারায়ণ সিং ক্লাইভের নির্দেশে গুলিবিদ্ধ হন। পরবর্তী সময় কৌতুক এবং দেশপ্রেমিক চরিত্র এই অংশে দেখবো আমরা। সিরাজউদ্দৌলা নাটকের যে অংশে এই রাইসুল জুহালা অর্থাৎ নারায়ণ সিং কৌতুকপ্রিয় এবং দেশপ্রেমিক এর চরিত্র ছিলেন রাইসুল জুহালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর চলে এসে আমরা আলোচনা করছি লর্ড ক্লাইভ। মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে এসেছিলেন। নবাবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন লর্ড ক্লাইভ। মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃতপক্ষে সিংহাসনে বসছিলেন কে?
ক্লাইভ 1774 সালে আত্মহত্যা করে মারা যান। অর্থাৎ ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি যে আসলে ভয়াবহ এবং নির্মম হয় সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। যারাই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তার পরবর্তী সময় একজনেরও খুব স্বাভাবিক মৃত্যু এবং স্বাভাবিক জীবনযাপন ছিল না, তোমরা এটি জানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের টেক্সট বুকের শেষের দিকে দেখবা যে কার কিভাবে মৃত্যু হয়েছিল সেই বিষয়টি আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। ওয়ার্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুঠির পরিচালক ছিলেন এই ওয়ার্স, দেখো, এবং তিনি ছিলেন নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি। ওয়ার্স পলাশির যুদ্ধের পর কোম্পানি তাকে কি করে? বরখাস্ত করে। হলোয়েলের উপাধি ছিল সার্জন হলোয়েল। প্রকৃত নাম দেখো, প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া, এবং উনি ছিলেন এই ইংরেজ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুষখোর ডাক্তার, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এরপর আমরা আসছি, দেখো, লুৎফুন্নেসা নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা, তাদের বিবাহ হয়েছিল তোমরা জানো 1746 সালে। খুব অল্প বয়সেই তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। মির্জা ইরিস খানের কন্যা ছিলেন এই লুৎফুন্নেসা। মিরন তাকে পরবর্তী সময় নবাবের পরাজয় এবং তার হত্যার পরে মিরন তাকে অনেকবার নবাবের জীবিত থাকতে অবস্থায়ও সে এটা করতে চেয়েছিলেন। মিরন তাকে বিয়ে করতে চাইলেও জবাবে তিনি কি বলেছিলেন? দেখো, খুব সুন্দর একটি কথা, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সে আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো। খুব সুন্দর একটি উক্তি। সিরাজকে বন্দি করে আনা হয় মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকায়। 23 জুন স্বামীর সাথে অজানায় বের হয়েছিলেন। যাই হোক, যেটি বলছিলাম, এরপরে চলে আসি আমরা। মোহনলাল নবাবের বিশ্বস্ত এবং অন্যতম একজন সেনাপতি। মোহনলাল শকতজংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট এটি। কোন সিরাজ তাকে দেখো দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন। কর্নেল ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল পরবর্তী সময়ে। এবং মোহনলালের একটি শেষ কথা ছিল, দেখো, যে আমার শেষ যুদ্ধেই পলাশিতেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো। মীর মর্দান কৌশলী যোদ্ধা এবং দেশপ্রেমিক সেনাপতি। নবাবের সর্বাধিক বিশ্বাসী ব্যক্তি ছিলেন মীর মর্দান। শ্রেষ্ঠ বাঙালি সৈনিক, পলাশির প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তার উক্তি ছিল একটি বিখ্যাত উক্তি, ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল, সাফরে আর আমার বাহিনী যথেষ্ট। এবং এটি বলেছিলেন যে আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হতে দেব না। ড্রেক তোমার জন্য ইংরেজ গভর্নর ড্রেক, হ্যাঁ, এবং পরবর্তী ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ রোধের প্রধান ছিলেন হচ্ছে ড্রেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি চরিত্রের বিশ্লেষণ অংশ থেকে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করা হলো, অর্থাৎ তোমাদেরকে আমি আগেই বলেছি চরিত্রের বিশেষ বিশেষ যে গুণ, ইতিবাচক গুণ এবং নেতিবাচক গুণ, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে পড়বে, এবং কোন উক্তিগুলো করেছিলেন সেটি তোমরা ভালো করে পড়বে। নবাবের পক্ষে কারা যুদ্ধ করেছে, নবাবের বিপক্ষে কারা যুদ্ধ করেছে, সেই চরিত্রগুলো তোমরা অবশ্যই আলাদা আলাদা করে আইডেন্টিফাই করবে, কেননা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকে মনোযোগ সহকারে তোমরা রেগুলার পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য দোয়া আশীর্বাদ। আল্লাহ হাফিজ।